এসে প্রহরীরা মধুপুরের রাজার পথ ছেড়ে দেয়। মধুপুর রাজ্যের রাজা ধীর পায়ে দরবারে প্রবেশ করেন। তার চোখ মুখ ক্লান্ত, কিন্তু দৃষ্টিতে এক অদ্ভুত ব্যাকুলতা। দরবারে ঢুকেই তার চোখ পড়ে লতার উপর। অমনি তিনি চমকে ওঠেন। এ কি দেখছি আমি? আমার চোখে কোনো ধাঁধা ধরলো নাকি? রানী হেমলতা পড়ে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তে রাজেশ বাবু বিদ্যুৎ বেগে ছুটে গিয়ে তাকে ধরে ফেলে। রাজকন্যা, রাজকন্যা, চোখ খোলো। বৌদ্ধ মশাই, রাজকন্যা এখনো চোখ খুলছে না কেন? তার কি খুব বড় কোনো ক্ষতি হয়েছে? শান্ত হন রাজেশ বাবু। ওরে দাসী ললিতা, ভালো করে দেখ, এই শাড়িগুলো সাধারণ সুতোর কাজ মনে করিস না, এগুলো হলো সোনা, খাঁটি সোনা। রাজদরবারে পিনপতন নীরবতা, কিন্তু সেই নীরবতার ঝড়ের পূর্বাভাস। হেমরাজ্যের মহারাজ অম্বিকা প্রাসাদ সিংহাসন ছেড়ে নিচে নেমে এসেছেন। তার চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। তিনি রাগে থরথর করে কাঁপছেন। দাঁড়ান মহারাজ, সবকিছু এত সহজে মিটে যেতে পারে না। আপনারা বললেন জেসমিন রানী মধুবালার মেয়ে, কিন্তু এই সমীকরণ যে মিলছে না। পিতামশাই ঠিক বলেছেন। আজ থেকে 20 বছর আগে যখন রানী মধুবালা এই রাজ্যে এসেছিলেন, তখন তিনি ছিলেন মধুপুর রাজ্যের কুমারী রাজকন্যা। আমাদের সবাইকে জানানো হয়েছিল তিনি অবিবাহিতা। আমার মা মারা যাবার পর পিতামশাই তাকে বিবাহ করেছিলেন। ঠিক তাই, আমি জেনেছিলাম আমি এক কুমারী রাজকন্যাকে বিয়ে করছি, কিন্তু আজ শুনছি তার এক যুবতী কন্যা আছে। জেসমিন যদি মধুবালার পেটের সন্তান হয়, তবে তার পিতাকে। মধুবালা কি তবে বিয়ের আগে অবিবাহিতা ছিলেন, নাকি আমাদের সাথে এক ঘৃণ প্রতারণা করা হয়েছে? মহারাজের প্রশ্নে রাজ দরবারে উপস্থিত সভাসদদের মধ্যে গুঞ্জন শুরু হয়। জেসমিন ভয়ে কুঁকড়ে যায়। এসব আমি কি শুনে চলেছি? আমি আর কি কি ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে চলেছি বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না রাজকন্যা। দাঁড়ান, আগে শান্ত হয়ে ওনাদের সকলের কথা শুনতে দিন, তবেই না বুঝতে পারবো আসল সত্য ঘটনা কি। মধুপুর রাজ্যের রাজা মশাই, আপনাকে এর উত্তর দিতেই হবে। মাতৃহারা এই রাজপুত্র অরুণকে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করবে না বলেই পিতামশাই রাজকন্যা মধুবালাকে এই রাজ্যের রানী করে নিয়ে এসেছিলেন। তবে তার কাছ থেকে আমি কখনোই মায়ের ভালোবাসা পাইনি। সেসব কথা না হয় বাদই দিলাম। আমার পিতার সরল বিশ্বাসে যাকে অর্ধাঙ্গিনী করেছিলেন, তার এই কলঙ্কিত ইতিহাসের দায় কে নেবে? আজকে সকলের সামনে রানী মধুবালার সকল ঘটনা সব উন্মোচিত হবে। রানী মধুবালার করা সকল কুকীর্তির কথা সকলে আজ জেনে যাবে। আমার শুধু ভয় হচ্ছে রাজকন্যা জেসমিনকে নিয়ে। সে এতগুলো সত্য একসাথে কি করে মেনে নেবে? আমিও প্রথম যেদিন শুনেছিলাম, আমি এতদিন তাদের কাছে বেড়ে উঠেছি। তারা আমার আসল বাবা মা, পরিবার নয়। আমার আসল বাবা মা অন্য কেউ। আমারও অবাক লেগেছিল, ভীষণ কষ্ট পেয়েছিলাম, তবে আনন্দিতও হয়েছিলাম নিজের বাবা মাকে ফিরে পেয়ে। কিন্তু রাজকন্যার ক্ষেত্রে তো বিষয়টা উল্টো। রাজকন্যা এতদিন বাদে জানবে যে সে নিজেকে রাজকন্যা মনে করলো, সে আসলে রাজকন্যা নয়। তার মা একজন ভয়ঙ্কর খারাপ মানুষ। তখন তার প্রতিক্রিয়াটা কেমন হবে? যোগুবাবু ক্লান্ত শরীরে বাড়ি ফিরে আসেন। কাঁধে ঝোলানো সেই পুঁটলিটা এখন খালি। তিনি ঘরের দরজা ঠেলে ভেতরে ঢোকেন। জয়া, ও জয়া, আসো নাকি গো? দেখো আমি ফিরে এসেছি। একটু জল খেতে দাও তো, গলাটা একেবারে শুকিয়ে গেছে। জয়া, আরে কোথায় গেলে তোমরা? যোগুবাবু কিছুক্ষণ পর বুঝতে পারে সারা ঘরে কোনো সাড়া নেই। সে এগিয়ে রান্নাঘরের দিকে গিয়েও দেখে রান্নাঘর ফাঁকা, সব কিছু অগোছালো। বুঝেছি, জয়া নিশ্চয় মীরার শ্বশুর বাড়িতে গেছে। মেয়েটার চিন্তায় ও বোধহয় আর স্থির থাকতে পারেনি। মেয়েটার চিন্তা করে মেয়েটার সংসারটা করতে দিলে হয়। বিবাহিত মেয়েকে বারবার বাপের বাড়ি ফিরিয়ে নিয়ে আসা, মা হয়ে বারবার মেয়ের শ্বশুর বাড়িতে চলে যাওয়া, এ কথাগুলো কি ভালো নাকি? বড় খিদে পেয়েছে। জয়া বাড়িতে নেই, তার মানে তো ঘরে খাবারও নেই। হ্যাঁ, এখন কি করি আমি? আমার চারুলতা মা বাড়ি থাকলে আমাকে খাওয়ার চিন্তা করতেই হতো না। চারুলতাকে ছাড়া আজ এই ঘরটা বড্ড ফাঁকা লাগে। এরপর রান্নাঘর থেকে বেরিয়ে যোগুবাবুর ঘরের দরজায় বসে পড়েন। তার চোখের কোণে জল চিকচিক করে উঠছে।
এ বিধাতা, আমার কোল আজ খালি হয়ে গেল। যে মেয়েটাকে এত বছর আগলে রেখেছিলাম সে আজ রাজপ্রাসাদে। বিয়ে হলে মেয়ে তো পরের বাড়ি যায়, তবুও মনে সান্ত্বনা থাকে। বছরে একবার হয়তো আসবে বাবার বাড়িতে, কিন্তু আজকের পর যে চারুলতার বাবা হিসেবে আমার কোনো পরিচয় নেই। সে এখন রাজকন্যা। আমার মতো গরিবের কুড়ে ঘরে কি আর তার জায়গা হবে? না না, আমি স্বার্থপর হব না মা। চারুমা যেন সুখে থাকে। ও রাজকন্যা হয়ে জন্মেছে, ও রাজরানী হয়ে থাকায় মানায়। বিধাতা, এবার আমার চারুলতার জীবনের সকল দুঃখ কষ্ট সরিয়ে ওকে সুখী করো। আর আমার জয়া আর মীরার মনকেও তুমি পাল্টে দাও। ওরা সকলেই যেন ভালো থাকে, খুশি থাকে, তাহলে আমি খুশি। ছি ছি ছি, আপনাদের মতো এমন বেহায়া মানুষ আমি আর কোনোদিনও দেখিনি। মেয়ের বিয়ে দিয়ে মেয়ের শ্বশুর বাড়িতে কেউ এভাবে এসে থাকে নাকি? এই ভ্যাবলা, তোকে আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমি আর তোদের ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবো না। তুই এখন আয় রোজগার করে তোর বউ শাশুড়িকে 3 বেলা খাওয়ানোর দায়িত্ব নে। এমন করছো কেন মা? হঠাৎ করে আমি কি রোজগার করে ফেলবো বলো তো? আমি তো তোমায় বলেছি আমি যেদিন থেকে আয় রোজগার শুরু করব তোমার সকল পয়সা আমি ফেরত দিয়ে দেব। তুমি এখন থেকে হিসেব রাখো, কেমন? আমি যদি সকল কিছু হিসেব করে রাখি, তুই সারা জীবনে আয় রোজগার দিয়েও তা পরিশোধ করতে পারবি নে। তাই ভালোই ভালোই শাশুড়িকে বিদায় কর। আমার পক্ষে এত বাড়তি মানুষের খরচ বহন করা সম্ভব নয়। শোনো ভ্যাবলা, এই বাড়ি থেকে যদি আমার মাকে চলে যেতে হয় তাহলে কিন্তু আমিও চলে যাব। এবার তুমি ভেবে দেখো তুমি কোনটা চাও। মধুপুর রাজ্যের রাজা মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। তার পাশে রানী হেমলতা। হেমলতা ধীর পায়ে এগিয়ে এসে কথা বলে। মহারাজ অম্বিকা প্রসাদ, আপনার ক্রোধ সংযত করুন। আর বিশ্বাস করুন, এই ছলনার শিকার শুধু আপনি নয়, আমরাও। রানী হেমলতা, তুমি থামো। এই পাপের বোঝা আমাকে বলতে দাও। এরপর মধুপুর রাজ্যের রাজা অম্বিকা প্রসাদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে শুরু করে। মহারাজ, আজ থেকে 22 বছর আগের কথা। মধুবালা তখন কিশোরী। রাজপ্রাসাদের নিয়ম ভেঙে সে প্রায় জঙ্গলে ঘুরে বেড়াতো। আমরা কেউই জানতাম না জঙ্গলের এক সাধারণ রাখালের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। রাখাল? 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 হ্যাঁ, এক গোপালক রাখাল। ভুলবশত হোক বা আবেগের বশেই হোক, মধুবালা তার প্রেমে পড়ে। আমাদের কথা অমান্য করে পালিয়ে গিয়ে তাকে বিয়ে করে। 1 বছরের মধ্যে সে অন্তঃসত্ত্বা হয়ে কন্যার জন্ম দেয়। যখন সে ফিরে আসে ততদিন সেই রাখালও মারা যায়। যেদিন আমার স্ত্রী হেমলতা আমাদের আসল রাজকন্যা চারুলতাকে জন্ম দিল, ঠিক সেই একই রাতে গোপনে মধুবালা এক কন্যা সন্তানেরও জন্ম দেয়। মধুবালা এই কলঙ্ক লুকানোর জন্য নিজের কন্যাকে আমাদের কন্যার জায়গায় স্থান দেয়। হ্যাঁ মহারাজ, আর সেই রাতে ওই পাষাণী আমার ফুলের মতো মেয়ে চারুলতাকে সরিয়ে তার নিজের সন্তানকে আমার কোলে শুইয়ে দেয়, আর আমার মেয়েকে এক দাসীর হাতে তুলে দিয়ে মেরে ফেলার জন্য পাঠিয়ে দেয়। আমি বারবার বলেছিলাম মহারাজকে এ মেয়ে আমার নয়, কিন্তু মধুবালা সবাইকে ভুল বুঝিয়ে ফেলেছিল ততক্ষণে। আমি অন্ধ ছিলাম মহারাজ। আমি বোনকে বিশ্বাস করে নিজের স্ত্রীকে তাড়িয়েছিলাম। তারপর সেই কলঙ্কিত বোনকে আপনার সাথে বিয়ে দিয়েছিলাম কুমারী সাজিয়ে। আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমার বোনের পাপে আমিও আজ অপরাধী। আমাকে আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব।
রত্নগড়ের প্রাসাদে তখনও সকালের আলো ঝলমল করছে। রানী রূপমঞ্জরি তার ব্যক্তিগত কক্ষে আয়নার সামনে দাঁড়িয়ে, বিছানায় ছড়িয়ে আছে হেমরাজ্য থেকে কেনা সেই রেশম শাড়িগুলো। রানী একটি শাড়ি হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন, তার চোখে এক ব্যবসায়িক দ্যুতি। ওরে দাসী ললিতা, ভালো করে দেখ, এই শাড়িগুলো সাধারণ সুতোর কাজ মনে করিস না। এগুলো হলো সোনা, খাঁটি সোনা, যে দেখবে তার চোখ ধাঁধিয়ে যাবে। আজ্ঞে মহারানী, শাড়িগুলো তো সত্যিই অপূর্ব, কিন্তু আপনি এগুলো নিয়ে কি ভাবছেন? ভাবছি হেমরাজ্য থেকে এই শাড়িগুলো জলের দরে কিনে আনবো, তারপর সেগুলোকে আমাদের সিলমোহর লাগিয়ে সুদূর আরব আর পারস্যের চড়া দামে বাজারে বিক্রি করব। এই এক শাড়ির যা কদর হবে তাতে রত্নগড়ের রাজভাণ্ডার কয়েক গুণ বেড়ে যাবে। বুদ্ধিটা চমৎকার মহারানী, কিন্তু আমার একটা ভয় হচ্ছে। ওই মন্ত্রী মশাই তো বলেছিলেন ওদের যুবরানী চারুলতা নাকি ভীষণ বুদ্ধিমতী। তিনি কি আপনার দেওয়া এই এক পেশে চুক্তিতে সহজে রাজি হবেন? তিনি যদি বুঝে ফেলেন যে আমরা তাদের ঠকিয়ে বেশি লাভ করার চেষ্টা করছি। ওরে বোকা, তুই কি ভাবিস রত্নগড়ের মহারানীর বুদ্ধি কম? আরে মন্ত্রীমশাইকে তো আমি আগেই 16 কলার মাত্র 1 কলা দেখিয়ে বয়সে করে ফেলেছি। আপ্যায়ন আর মিষ্টি কথায় গলেও গেছে তিনি। আর যদি যুবরানী চারুলতা রাজি না হয়? যদি রাজি না হয় তবে এই রূপমঞ্জরি জানে কিভাবে তাকে রাজি করাতে হয়। প্রয়োজনে আমি নিজে হেমরাজ্যে যাব, সাম দাম দণ্ড ভেদ সব নীতি প্রয়োগ করে হলেও এই রেশম শাড়ির একছত্র অধিকার আমি আমার হাতেই রাখবো। ব্যবসা তো সবে শুরু ললিতা। সব শুনে মহারাজ অম্বিকা কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন। তার ক্রোধান্বিত মন শিথিল হয়ে আসে। না মহারাজ, আপনি ক্ষমা চাইবেন না। আর সব শুনে বুঝলাম আমরা দুই রাজায় আসলে এক মায়াবীর খেলার পুতুল ছিলাম। আমরা দুজনেই প্রতারিত। এত বছর ধরে আমরা অন্ধকারের মধ্যে ছিলাম। আজ যখন চারুলতার আলোয় সব পরিষ্কার হলো, তখন আর পুরনো ক্ষোভ রেখে কি হবে? আমরা আজ সত্যি ওই ডাঁড়ির হাত থেকে মুক্তি পেলাম। এরপর রাজপ্রাসাদের পরিবেশ কিছুটা শান্ত হয়, কিন্তু দরবারের এক কোণে দাঁড়িয়ে থাকা জেসমিন এতক্ষণ পাথরের মতো সব শুনছিল। তার চোখ দিয়ে অঝরে জল ঝরছে। না, এটা হতে পারে না। আমি এক সামান্য রাখালের মেয়ে, রাজকন্যা থেকে রাখালের মেয়ে হয়ে গেলাম। সবাই চমকে জেসমিনের দিকে তাকায়। জেসমিন উন্মাদিনীর মতো হাসতে হাসতে কাঁদতে থাকে। আমি আমি রাজকন্যা নই, আমার বাবা কোনো রাজা নন, আমার বাবা একজন সামান্য রাখাল। আমি রাখালের মেয়ে, আমি রাখালের মেয়ে। জেসমিন, নিজেকে সামলাও বোন। সান্ত্বনা দিয়ে চারুলতা জেসমিনের কাছে এগিয়ে যেতে থাকে। খবরদার, কেউ আমার কাছে আসবে না। আমি ঘৃণ্য, আমার রক্তে রাজকীয়তা নেই। আমার মা এক প্রতারক, আমার বাবা এক নাম না জানা রাখাল। আমি রাখালের মেয়ে, আমি রাখালের মেয়ে, আমি রাখালের মেয়ে, আমি রাখালের মেয়ে। কথাগুলো বলতে বলতে জেসমিন মাথা ঘুরে যায়। সে টলতে টলতে জ্ঞান হারিয়ে মেঝের দিকে পড়ে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তে রাজেশবাবু বিদ্যুৎ বেগে ছুটে গিয়ে তাকে ধরে ফেলে। রাজকন্যা, রাজকন্যা, চোখ খোলো। অজ্ঞান জেসমিনকে কোলে নিয়ে রাজেশ ব্যাকুল হয়ে কক্ষের দিকে ছোটে। চারুলতা ও লতামা জেসমিনের পিছু পিছু অন্তর্মহলের দিকে ছুটে যায়। স্যাঁতসেঁতে অন্ধকার কারাগার, মশালে নিভু নিভু আলো। রানী মধুবালা ভেতরে বন্দি অবস্থায় পায়চারি করছে। তার ফর্সা মুখ রাগে লাল হয়ে আছে। এক কোণে বসে বিলাপ করছে তন্ত্রমাতা। ওরে আমার পোড়া কপাল, ওরে আমার স্বাদের জীবন। দিব্যি জঙ্গলে কুটিরে ছিলাম, তন্ত্র সাধনা করতাম, ফলমূল খেতাম। কোন কুক্ষরে এই ডাইনি রানীর পাল্লায় পড়লাম রে বাবা। আমার লোভের জন্য আজ আমাকে এই বাজে কারাগারে পচে মরতে হচ্ছে। এই বুড়ি, একদম চুপ করবি। তোর ওই ঘ্যানঘানানি আমার সহ্য হচ্ছে না। তুই একটা অপদার্থ। তোর তন্ত্রমন্ত্র যদি এতই শক্তিশালী হতো তবে ওই সামান্য পাখিগুলোর যজ্ঞ নষ্ট করতে পারতো না। দোষ আমার না রানী, দোষ আপনার পাপের। আমি আগেই বলেছিলাম প্রকৃতি সহায় হবে না। এখন ভোগেন। চুপ কর, মনে রাখিস
আমি মধুবালা। বাঘ যেমন খাঁচায় থাকলেও বাঘ থাকে, আমিও তাই। আমি এখান থেকে বেরোবো। আর যারা আমাকে অপমান করেছে, ওই চারুলতা, ওই রাজপুত্র আর ওই দুটো বুড়ো রাজা, সবাইকে আমি দেখে নেব, সবাইকে। এমন সময় কারাগারের এক ফাটলের কাছে এক ছায়া মূর্তি এসে দাঁড়ায়। সে রানীর খাসদাসী বিজলি। রানীমা, ও রানীমা। বিজলি, তুই এসেছিস? বাইরের খবর কি? রাজদরবারে কি হচ্ছে? রানীমা, সর্বনাশ হয়ে গেছে। আপনার সব গোপন কথা ফাঁস হয়ে গেছে। মধুপুরের রাজা সবার সামনে বলে দিয়েছে যে রাজকন্যা জেসমিন রাজার মেয়ে নয়, সে রাখালের মেয়ে। কি? ওই কাপুরুষ ভাই আমার সব বলে দিয়েছে? আর জেসমিন, জেসমিন কি বললো? রাজকন্যা তো সেই কথা শুনে সহ্য করতে পারেনি গো। সে যে জ্ঞান হারিয়ে পড়েছে আর তাকে অন্তর্মহলে নিয়ে যাওয়া হয়েছে। রানীমা, এখন কি হবে? জেসমিন রাজকীয় পালঙ্কে শুয়ে আছে, তার জ্ঞান নেই, মুখ ফ্যাকাশে। পাশে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে রাজেশ। রাজবৈদ্য জেসমিনের নারী পরীক্ষা করছে। চারুলতা এবং লতামা খাটের অন্য পাশে দাঁড়িয়ে আছে। বৌদ্ধমশাই, রাজকন্যা এখনো চোখ খুলছে না কেন? তার কি খুব বড় কোনো ক্ষতি হয়েছে? শান্ত হন রাজেশ বাবু। রাজকন্যার শরীরে কোনো আঘাত নেই, কিন্তু তিনি প্রচন্ড মানসিক আঘাত পেয়েছেন। তার মস্তিষ্ক এই নতুন সত্যটা মেনে নিতে পারছে না, তাই তিনি নিজেকে আড়াল করতে অচেতনের ভান করেছেন। আহারে, মেয়েটা সত্যি বড় অভাগী। সারা জীবন মিথ্যে পরিচয়ে বড় হলো, আর আজ যখন সত্য জানলো তখন নিজেকে আর বাঁচাতে পারছে না। তাকে এখন পূর্ণ বিশ্রামে রাখতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন জ্ঞান ফেরার পর তাকে কোনোভাবে উত্তেজিত করা না হয়। স্নেহের পরশ এখন তার একমাত্র ঔষধ। আমি ঔষধ দিচ্ছি, কিন্তু সেবাটাই আসল। আপনি চিন্তা করবেন না বৌদ্ধমশাই, আমি কথা দিচ্ছি আমার বোনের কোনো অযত্ন হবে না। চারুলতা, তোমার নিজের ওপর দিয়ে এত ঝড় কেন? আজ তুমি রাজকন্যা, আর জেসমিন আমার কত ক্ষতি করার চেষ্টা করেছে, আর অবশেষে জানা গেল সে এক রাখালের মেয়ে। তবুও তুমি তার দায়িত্ব নিচ্ছ। রাজেশ বাবু, পরিচয় পাল্টালে কি মানুষ পাল্টে যায়? জেসমিন তো আমার বোন ছিল, আর বোনই থাকবে। ও কার মেয়ে সেটা বড় নয়, ও এই পরিবারের অংশ। আমি নিজেও সেবা করব, নিজের হাতে ওকে সুস্থ করে তুলবো। তোমার মতো মহানুভবতা যার আছে তাকে তো প্রকৃত রাজকন্যায় মানায়। আমি নিশ্চিন্ত হলাম চারু। রাজবৈদ্য চলে যায়। রাজেশ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওদিকে জানালার বাইরে হেমরাজ্যের আকাশে নতুন সূর্য অস্ত যাচ্ছে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।